কোরবানির ঈদ, ত্যাগের উৎসব। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিই, রক্ত ফেলি। কিন্তু আপনি কি জানেন, ইলুমিনাতি বা ডার্ক সোসাইটিগুলো এই সময়টার জন্য অপেক্ষা করে? কারণ তারাও বিশ্বাস করে ব্লাড স্যাক্রিফাইস, রক্তের চুক্তিতে। আর এই কোরবানির ঈদের চাঁদ রাতে আপনার হাতের মোবাইল ফোনে ওই যে গেমটা আপনি বা আপনার সন্তান খেলছে, যদি দেখেন গেমের ভেতরে থাকা ক্যারেক্টারগুলো হঠাৎ করে গেমের রুলস ভেঙে স্ক্রিনের ভেতর দিয়ে আপনার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আগামীকাল তো পশু কোরবানি হবে, কিন্তু আজ রাতে তোর রক্ত কে নেবে? আজ রাতে উৎসবের আড়ালে লুকিয়ে থাকা এমন এক অন্ধকার উন্মোচিত হবে, যা জানার পর আপনি আপনার নিজের স্মার্টফোনটা ছুঁতে ভয় পাবেন। ঈদ মোবারক প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে পবিত্র কোরবানির ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, পরিবারের সাথে ঈদের প্রস্তুতি নিচ্ছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমাদের ইলুমিনাতি সিরিজের আগের দুটি পর্ব আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে ঈদ উপলক্ষে আমরা এর তৃতীয় এবং সবচেয়ে ডিস্টার্বিং পর্বটি নিয়ে হাজির হয়েছি। আমরা বলি দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জাল তো কোনো অস্ত্র নিয়ে যুদ্ধ করবে না, সে যুদ্ধ করবে আপনার মন আর ব্রেন নিয়ে। প্রথম পর্বে আমরা ডার্ক ওয়েব দেখেছি, দ্বিতীয় পর্বে দেখেছি মিউজিক ইন্ডাস্ট্রি, আর আজ আমরা প্রবেশ করব ইলুমিনাতির সবচেয়ে বড় এবং নীরব হাতিয়ারের ভেতরে, গেমিং ইন্ডাস্ট্রি। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাকা একজন বাঙালি গেম ডেভেলপার রাফসান। কি লুকিয়ে থাকে আমাদের খেলা ওই পপুলার গেমগুলোর কোডিংয়ের ভেতরে? কোরবানির ঈদের চাঁদ রাতের সাথে এদের কিসের সম্পর্ক? চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মালয়েশিয়ার সেই হাড় হিম করা সাইবর অন্ধকারের ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি রাফসান, আমি থাকি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমি পেশায় একজন গেম ডেভেলপার এবং AI প্রোগ্রামার। আমি খুব লজিক্যাল মানুষ, কোডিং 0 আর 1 ছাড়া আমি কিছু বুঝি না। ভূত বা জিন আমার কাছে রূপকথা ছিল। আজ থেকে 1 বছর আগে, গত কোরবানির ঈদের চাঁদ রাতে আমার নিজের ল্যাপটপের স্ক্রিনে আমি যা দেখেছিলাম তা আমাকে প্রমাণ করে দিয়েছে যে শয়তান এখন আর পুরনো পোড়া বাড়িতে থাকে না। সে এখন ডিজিটাল দুনিয়ায়, মেটাভার্স আর ভার্চুয়াল রিয়ালিটির ভেতরে তার সাম্রাজ্য গড়ে তুলেছে। আমার এই অভিজ্ঞতাটা শোনার পর হয়তো অনেকেই রাতে একা বসে মোবাইলে গেম খেলতে বা VR হেডসেট চোখে পড়তে 2 বার ভাববেন। ঘটনাটা গত বছরের জিলহজ মাসের কোরবানির আগের শেষের দিকের। আমি মালয়েশিয়ার খুব নামকরা একটা গেমিং স্টুডিওতে কাজ করি। আমাদের কোম্পানি মূলত খুব পপুলার কিছু সার্ভাইভাল হরর গেম এবং মাল্টিপ্লেয়ার ব্যাটল গেম তৈরি করে। আমাদের স্টুডিওর একটা নিয়ম ছিল, আমরা কখনো গেমের ভেতরের স্টোরি লাইন নিয়ে প্রশ্ন করতে পারতাম না। আমাদের কাজ ছিল শুধু কোডিং করা। ঈদের ঠিক 4 দিন আগে আমাদের কোম্পানির চিফ ডেভেলপার মিস্টার লি আমাকে একটা খুব স্পেশাল প্রজেক্টের দায়িত্ব দেন। প্রজেক্টের কোড নেম ছিল প্রজেক্ট ওমেগা। এটা একটা ভার্চুয়াল রিয়ালিটি গেমের আপডেট। গেমটা অলরেডি পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষ খেলছে। লি আমাকে একটা পেন ড্রাইভ দিয়ে বলল, রাফসান, এই আপডেটের ভেতরে একটা স্পেশাল AI ফাইল আছে। এটা গেমের ক্যারেক্টারগুলোকে প্লেয়ারের ইমোশনের সাথে রিয়্যাক্ট করতে সাহায্য করবে। তুমি শুধু কোডটা গেমের মেইন সার্ভারে পুশ করে দেবে। কিন্তু মনে রেখো, আপডেটটা লাইভ হবে ঠিক আগামীকালের রাতে, মানে তোমাদের কোরবানির ঈদের চাঁদ রাতে, রাত 12টায়। আমি একটু অবাক হলাম, চাঁদ রাতের দিন কেন? লি খুব অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কারণ ওই রাতে এশিয়া আর মিডল ইস্টের কোটি কোটি মানুষ জেগে থাকে। সবাই উৎসবের মুডে থাকে, কালকে পশু কোরবানির প্রস্তুতি নিয়ে এক্সাইটেড থাকে, ব্রেন রিল্যাক্স থাকে। আমাদের আপডেটের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা তখন সবচেয়ে বেশি হবে।
আমি প্রফেশনালিজমের খাতিরে আর কোনো প্রশ্ন করলাম না। আমি কাজ শুরু করলাম। কিন্তু আমি যখন ওই পেন ড্রাইভের কোডগুলো অ্যানালাইজ করতে শুরু করলাম, আমার ভেতরের একজন প্রোগ্রামার কেমন যেন খটকা খেল। আমি দেখলাম কোডের ভেতরে এমন কিছু স্ক্রিপ্ট লেখা আছে যেগুলো কোনো গেমিং ফাংশনের সাথে মেলে না। সেখানে কিছু অডিও ফ্রিকোয়েন্সি লুকানো ছিল যেগুলো সাধারণ গেমের সাউন্ডের চেয়ে অনেক নিচে, ইনফ্রাসাউন্ড। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কোডগুলোর মাঝে মাঝে কিছু সিম্বল ব্যবহার করা হয়েছে। আমি গুগলে ওই সিম্বলগুলো সার্চ করে দেখলাম। শাহাদাত ভাই, আমার পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। ওই সিম্বলগুলো ছিল প্রাচীন ব্যাবিলন এবং হিব্রু ভাষার কিছু অভিষিপ্ত চিহ্ন, যে চিহ্নগুলো শয়তানের উপাসনা বা ব্লাড স্যাক্রিফাইস বা রক্তদানের রিচুয়ালে ব্যবহার করা হয়। একটা গেমের কোডিংয়ের ভেতরে শয়তানের সিম্বল কি করছে? আমি বিষয়টা নিয়ে বেশি ভাবতে চাইনি। আমি ভেবেছিলাম হয়তো কোম্পানির কোনো মার্কেটিং ট্রিক হবে। দেখতে দেখতে কোরবানির ঈদের চাঁদ রাত চলে এলো। পরদিন ঈদ। মালয়েশিয়াতে আমার পরিবার নেই। আমি ব্যাচেলার ফ্ল্যাটে একাই থাকি। রাত তখন 11টা বাজে। আমি আমার ল্যাপটপের সামনে বসে প্রজেক্ট ওমেগার ফাইনাল আপডেটটা রেডি করছিলাম। নিয়ম অনুযায়ী আপডেটটা লাইভ করার আগে আমাকে একবার ভিআর হেডসেট পরে গেমটা টেস্ট করে দেখতে হবে। আমি আমার ভিআর হেডসেটটা চোখে লাগালাম। গেমটা শুরু হলো। এটা একটা ডার্ক ফ্যান্টাসি গেম। চারদিকে বিশাল বিশাল পুরনো বিল্ডিং আর কিছু এনপিসি, নন প্লেয়েবল ক্যারেক্টার, গেমের চরিত্র ঘুরে বেড়াচ্ছে। আমি গেমের ভেতরে হাঁটছিলাম। গ্রাফিক্স এতই রিয়েলিস্টিক ছিল যে মনে হচ্ছিল আমি সত্যি ওই দুনিয়ায় আছি। হঠাৎ গেমের ভেতরের পরিবেশটা পাল্টাতে শুরু করলো। গেমের নিয়ম অনুযায়ী এখন একটা মিশন আসার কথা, কিন্তু স্ক্রিনের উপর হঠাৎ করে লাল রঙের দাগ আসতে লাগলো। মনে হচ্ছিল যেন গেমের স্ক্রিনের উপর দিয়ে কেউ তাজা রক্ত ঢেলে দিচ্ছে। আমি ভাবলাম হয়তো কোডিংয়ে কোনো এরর হয়েছে। আমি হেডসেটটা খোলার জন্য হাত বাড়ালাম, কিন্তু আমার শরীরটা হঠাৎ করে খুব ভারী হয়ে গেল। আমি আমার হাত নাড়াতে পারছিলাম না। যাকে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা বলে, ঠিক সেরকম একটা অনুভূতি। কিন্তু আমি জেগে আছি, আমি তো চেয়ারে বসে আছি। আমি হেডসেটটা খুলতে পারছিলাম না। আর আমার চোখের সামনে ভিআর স্ক্রিনের ভেতরে গেমের ওই ক্যারেক্টারগুলো, যারা এতক্ষণ নিজেদের মতো হাঁটছিল, তারা সবাই একসাথে এক জায়গায় থেমে গেল। তারপর তারা সবাই একসাথে খুব ধীর গতিতে তাদের ঘাড়টা ঘুরিয়ে সোজা আমার দিকে তাকালো। শাহাদত ভাই, একটা গেমের প্রোগ্রাম করা চরিত্র কখনো প্লেয়ারের দিকে সরাসরি তাকায় না, কিন্তু ওরা তাকাচ্ছিল। আর ওদের সবার চোখগুলো সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল। আর ওদের মধ্যে থেকে একটা বিশাল কালো আলখেল্লা পরা চরিত্র, যার একটা চোখ অন্ধ, চামড়ার সাথে মিশে আছে, আর বাঁ চোখটা জ্বলন্ত লাল, সে আমার দিকে হেঁটে আসতে শুরু করেছিল। আমি আমার স্টাডি চেয়ারে বসে আছি, কিন্তু আমার পুরো শরীর এমনভাবে অবশ হয়ে আছে যে আমি একটা আঙুলও নাড়াতে পারছিলাম না। ভিআর হেডসেটের স্ক্রিনের ভেতরে সেই বিশাল কালো আলখেল্লা পরা চরিত্র আমার দিকে এগিয়ে আসছিল। ওর মুখের অর্ধেকটা হুড দিয়ে ঢাকা, কিন্তু আমি স্পষ্ট দেখতে পারছিলাম ওর ডান চোখটা অন্ধ, চামড়ার সাথে মিশে আছে, আর বাঁ চোখটা জ্বলন্ত লাল। সে গেমের ভেতরের সাধারণ কোনো ক্যারেক্টার ছিল না। ওটা ছিল এমন কিছু যাকে এই দুনিয়ার কেউ প্রোগ্রাম করেনি। ও আমার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। ভিআর হেডসেটের ভেতরে 3D অডিও থাকে, কিন্তু আমি ওই মুহূর্তে যে আওয়াজটা শুনলাম সেটা আমার হেডফোন থেকে আসছিল না। সেটা আসছিল আমার নিজের মাথার ভেতর থেকে। একটা ভারী যান্ত্রিক আর পৈশাচিক গলা আমার ব্রেনের ভেতর বাজতে শুরু করলো। রাফসান, তুই আমাদের কোড রিলিজ করেছিস। কাল তো পশু কুরবানি হবে, কিন্তু আজ রাতে তোর রক্ত কে নেবে? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ওরা জানতো কাল কুরবানি। একটা গেমের ক্যারেক্টার কিভাবে বাইরের দুনিয়ার কথা জানতে পারে? আমি আমার সর্বশক্তি দিয়ে চোখ বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। হঠাৎ অবয়বটা ওর আলখেল্লার ভেতর থেকে একটা লম্বা ধারালো ছুরি বের করল। গেমের নিয়ম অনুযায়ী ক্যারেক্টাররা প্লেয়ারের দিকে আক্রমণ করলে স্ক্রিনে লাল দাগ আসে, কিন্তু ও যখন ওর ছুরিটা দিয়ে আমার দিকে আঘাত করল, আমি আমার সত্যিকারের শরীরে আমার নিজের ডান কাঁধের ওপর একটা তীব্র জ্বলন্ত ব্যথা অনুভব করলাম।
আমি বুঝতে পারলাম এটা কোনো গেম নয়। ওরা ভিআর হেডসেটের মাধ্যমে আমার ব্রেনের ফ্রিকোয়েন্সি আর আমার নার্ভ সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিয়েছে। ওরা চাইলে আমাকে জ্যান্ত মেরে ফেলতে পারে। আমাকে ছাড়ো আল্লাহ। আমি আমার গলার ভেতর গোঙানোর চেষ্টা করছিলাম। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমি যখন পড়া শুরু করলাম, আমার স্ক্রিনে থাকা ওই এক চোখওয়ালা অবয়বটা একটা বিকট হাসি দিল। তুই কার কাছে সাহায্য চাচ্ছিস? আমরা তো তোদের ব্রেনের ভেতরেই ঢুকে গেছি। তোরা তো তোদের সন্তানদের আমাদের হাতেই তুলে দিয়েছিস, গেমের নামে, বিনোদনের নামে। আমরা তোদের রগ চুষে খাবো। কথাটা বলার সাথে সাথেই স্ক্রিনের ওই সাদা চোখওয়ালা এনপিসিগুলো সবাই একসাথে আমার দিকে তেড়ে এলো। আমার মনে হলো শত শত ঠান্ডা হাত আমার শরীরটা খামচে ধরছে। আমি আমার জীবনের শেষ শক্তিটুকু একত্র করে 2 হাত দিয়ে আমার মাথা থেকে ভিআর হেডসেটটা সজোরে টেনে খুলে ফ্লোরে ছুঁড়ে মারলাম। হেডসেটটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। আমি হাঁপাতে হাঁপাতে ফ্লোরে পড়ে গেলাম, আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার। আমি তাড়াতাড়ি আমার ডান কাঁধের শার্টটা সরিয়ে দেখলাম। আমার ডান কাঁধে, যেখানে গেমের ওই অবয়বটা ছুরি দিয়ে আঘাত করেছিল, সেখানে একটা লাল রঙের কাটা দাগ। রক্ত বেরোচ্ছে না, কিন্তু দাগটা স্পষ্ট। আমার ব্রেনকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছিল যে আমার শরীর সত্যি সত্যি আঘাত পেয়েছিল। আমি বুঝতে পারলাম প্রজেক্ট ওমেগা কোনো গেমের আপডেট নয়, এটা ইলুমিনাতি আর দাজ্জালের একটা ডিজিটাল মাইন্ড কন্ট্রোলিং টুল। এই আপডেটটা যদি আজ রাত 12টায় লাইভ হয়, তাহলে মালয়েশিয়া, বাংলাদেশ, মিডল ইস্টের কোটি কোটি ইয়াং ছেলেমেয়ে যারা আজ চাঁদ রাতে গেম খেলবে, তাদের ব্রেন এই শয়তানি ফ্রিকোয়েন্সির দখলে চলে যাবে। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত 11:45, আর মাত্র 15 মিনিট বাকি। আমি তাড়াতাড়ি ল্যাপটপের কাছে গেলাম। আমি জানি আমি যদি আপডেটটা পুশ না করি, তাহলে মেইন সার্ভার থেকে অন্য কেউ এটা অটোমেটিক্যালি পুশ করে দেবে। আমাকে মেইন সার্ভারের কোডটা ডিলিট করতে হবে। আমি একজন এআই প্রোগ্রামার। আমি দ্রুত আমার ল্যাপটপ থেকে কোম্পানির ভিপিএনে লগইন করলাম। আমি কমান্ড প্রম্পট খুলে মেইন ডিরেক্টরিতে ঢুকলাম, কিন্তু আমি যখন ডিলিট কমান্ড দিলাম, আমার স্ক্রিনের ওপর একটা পপ আপ মেসেজ ভেসে উঠল। মেসেজটা কোনো সিস্টেম এরার ছিল না, সেখানে লাল অক্ষরে লেখা ছিল, ইউ ক্যান নট স্টপ দ্য নিউ অর্ডার। তুমি নতুন বিশ্ব ব্যবস্থা থামাতে পারবে না। আমার ল্যাপটপের ওয়েবক্যামের লাইটটা হঠাৎ করে সবুজ হয়ে গেল, মানে কেউ আমার ল্যাপটপের ক্যামেরা অন করে আমাকে দেখছে। আমি বুঝতে পারলাম ওরা শুধু গেম হ্যাক করেনি, ওরা আমার ল্যাপটপ, আমার লোকেশন সব ট্র্যাক করে ফেলেছে। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। আমি ল্যাপটপের হার্ড ড্রাইভটা খুলে নিয়ে ল্যাপটপটা আছে ভেঙে ফেললাম। তারপর শুধু আমার পাসপোর্ট আর মানি ব্যাগটা পকেটে নিয়ে দৌড়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম। আমি সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। আমি জানতাম মালয়েশিয়ায় থাকলে ওরা আমাকে জ্যান্ত ছাড়বে না। আমি সেদিন রাতেই কোনো মতে একটা কানেক্টিং ফ্লাইট ধরে মালয়েশিয়া থেকে পালিয়ে আসি। এয়ারপোর্টে আমার বারবার মনে হচ্ছিল চারপাশের সিসিটিভি ক্যামেরাগুলো আমার দিকে ফোকাস করে আছে, আমার পেছনে হয়তো কেউ হাঁটছে। ঢাকায় পৌঁছানোর পর আমি প্রায় 1 মাস বাসা থেকে বের হইনি। আমি আমার সোশ্যাল মিডিয়া, ইমেল সব কিছু ডিলিট করে দিয়েছিলাম। পরে আমি ইন্টারনেট ঘেটে দেখেছি ওই প্রজেক্ট ওমেগা গেমটার আপডেট সত্যিই রিলিজ হয়েছিল। আর তার কিছুদিন পরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খবর আসতে শুরু করে যে কিছু টিনেজ ছেলে মেয়ে অতিরিক্ত গেম খেলার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, কেউ কেউ আত্মহত্যাও করেছে। খবরগুলোকে গেমিং অ্যাডিকশন বলে চাপা দিয়ে দেওয়া হয়, কিন্তু আমি জানি ওটা কোনো অ্যাডিকশন ছিল না, ওটা ছিল ব্রেন ওয়াশ। শাহাদাত ভাই, আজকের এই যুগে ইলুমিনাতি বা দাজ্জাল কোনো পাহাড়ের গুহায় বসে নেই, তারা আমাদের হাতের মুঠোর ভেতরে বসে আছে। আমরা আমাদের সন্তানদের শান্ত রাখার জন্য কোরবানির ঈদের দিন মাংস কাটার সময় বা ব্যস্ত থাকার সময় তাদের হাতে মোবাইল বা ভিআর হেডসেট ধরিয়ে দিচ্ছি। আমরা ভাবছি বাচ্চারা গেম খেলছে, আনন্দে আছে, কিন্তু আমরা জানি না ওই গেমের কোডিংয়ের ভেতরে, ওই ভার্চুয়াল রিয়ালিটির অন্ধকারের ভেতরে কারা আমাদের সন্তানদের ব্রেনের দখল নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আসবে সে মানুষকে এমন জিনিস দেখাবে যা মানুষ আগে কখনো দেখেনি। সে পানিকে আগুন এবং আগুনকে পানি হিসেবে দেখাবে। সে ইলিউশন বা মায়াজাল তৈরি করবে। আজকের মেটাভার্স আর ভার্চুয়াল রিয়ালিটি
কি সেই ইলিউশনেরই একটা আধুনিক রূপ নয় কি, যেখানে মানুষ আসল দুনিয়া ভুলে একটা নকল দুনিয়ায় পড়ে থাকে, যেখানে শয়তানের প্রতীক আর ব্লাড স্যাক্রিফাইসের নিয়মগুলো গেমের মিশন হিসেবে আমাদের বাচ্চাদের শেখানো হচ্ছে? আমি আজ বেঁচে আছি, হয়তো আল্লাহ আমাকে এই সত্যটা জানানোর জন্যই বাঁচিয়ে রেখেছেন। আমি আমার গল্পটা এখানেই শেষ করছি। শাহাদাত ভাই, যারা এই কোরবানির ঈদে সন্তানদের হাতে গেম বা মোবাইল তুলে দেবেন, তাদের শুধু একটা কথাই বলবো, আপনার সন্তান যখন হেডফোন লাগিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে, একবার ভালো করে খেয়াল করবেন, সে কি আসলেই গেম খেলছে, নাকি স্ক্রিনের ভেতর থেকে কেউ একজন তাকে বলছে, ঈদের দিন তো পশু কোরবানি হবে, কিন্তু তোর আত্মাকে কে বাঁচাবে? ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। রাফসানের এই ঘটনা প্রমাণ করে যে দাজ্জালের ফিতনা আমাদের আধুনিক প্রযুক্তির ভেতরে কত গভীরভাবে মিশে গেছে। আপনারা যদি এরকম আরও ইসলামিক মিস্ট্রি, দাজ্জাল, ইলুমিনাতি, বারমুডা ট্রায়াঙ্গেল বা ব্ল্যাক ম্যাজিক, জিন, হসপিটাল ইত্যাদি নিয়ে এপিসোড চান, তবে অবশ্যই আমাদের লিখে জানাবেন। এই স্পেশাল এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর দয়া করে এই ভিডিওটি আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরকেও সতর্ক করুন এই বিনোদন জগতের অন্ধকার সত্য সম্পর্কে। আপনার বা আপনার পরিচিত কারো জীবনেও যদি এমন গা ছমছমে, প্যারানরমাল বা রহস্যময় কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা বা ইমেল পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।